এবং এখন শুনতে পাচ্ছি, আমি সত্য মিথ্যা জানি না, যে উনি দেশ থেকে চলে গেছেন। পুরো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা পলিটিক্যালি মোটিভেটেড, বিতর্কিত করার চেষ্টা চলমান। এটা শুধু আমাকে দিয়ে শুরু হয় নাই, আমাকে দিয়ে শেষও হবে না। এনসিপি নেত্রী, কি অর্থে তিনি এনসিপি নেত্রী? তার পদটা কি? পদত্যাগের প্রশ্নটাই, কোথা থেকে উনি পদত্যাগ করলেন? এটা তো উনি কোথাও থেকে পদিত নাই, তো পদত্যাগ করলেন কোথা থেকে? এটা উনি একা করেন না, এটা ওনাকে বুদ্ধি দেওয়া হয়েছে। এই খারাপ বুদ্ধিটা যে ওনাকে কেউ দিল, দিয়ে আসলে তারা কি অর্জন করতে চেয়েছে আমি জানি না। আমার মতো মানুষ, আমি তো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাই বলতে চাই না। মানুষ একটা ভুল করে একটা ঘটনার মধ্যে পড়ে যায় পাকে চক্রে। আরেকটা হচ্ছে অপরাধ, দ্রুত আলাদা জিনিস। অন্য একটা রাজনীতি করে, অন্য ধরনের বক্তব্য আমাদের বিরুদ্ধে, তখন তার ব্যাপারে সত্য মিথ্যা লাগে না, যে কোনো কিছু প্রচার মানে খুব অবলীলায় করতে থাকে মানুষ। উনি একদিন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন, সেটা সম্ভবত গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে। তো আমরা আমাদের জায়গা থেকে তাকে পুলিশকে খবর দিয়ে পুলিশ সহকারে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাকে পুলিশ প্রোটোকলে নিরাপত্তা সহকারে তার বাসায় পৌঁছে দেওয়া, তার ফ্যামিলিকে জানানো, এই কাজগুলো আমরা আমাদের জায়গায় করেছি। তিনি কেন আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন আমি জানি না, কিন্তু আমাদের অফিসে যেহেতু এসেছেন, আমাদের একটা দায়িত্ব ছিল যে তাকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং নিরাপত্তার ব্যবস্থা করা, সেটা আমরা করেছি। সেখান থেকেই তিনি আমাদের অফিসে আসা যাওয়া শুরু করেন এবং তারপর আমাদের বেশ কিছু পাবলিক কর্মসূচিতে এসেছেন। এখন পাবলিক কর্মসূচিতে যে কেউ আসতে পারবে, কিন্তু যেটা উচিত না সেটা হচ্ছে অসততা উচিত না। যেমন ধরেন, ওনার কোনো পোস্ট নাই এনসিপিতে, কখনোই ছিল না। তো কিন্তু তিনি পদত্যাগ করছেন, কোথা থেকে পদত্যাগ করছেন আমি জানি না। কিন্তু আবার কিছু কিছু মিডিয়া, আপনার তো কাজ হচ্ছে সত্য তারা যাচাই করা, তার যে বক্তব্য যে আমি পদত্যাগ করলাম, তো কোথা থেকে পদত্যাগ করছে, কোন পদ থেকে পদত্যাগ করছে, এটা আপনি একটা মিডিয়া হিসেবে খোঁজ নেবেন না? এটাই তো সাংবাদিকের কাজ। আমি দেখেছি কিছু কিছু মিডিয়া হুবহু ওনার ফেসবুক স্ট্যাটাস ধরে নিউজ করে, কিন্তু ওনার চেয়ে তো গুরুত্বের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, আমি এর আগে অনেক দিন ধরে বুদ্ধিভিত্তিক নানা কর্মকাণ্ডর সাথে ছিলাম। আমার বক্তব্য আরও স্ট্রং এবং আমার বক্তব্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি দেখেছি এই বিষয়ে আমি যা বলি, আমি খুব বেশি নিয়ে কথা বলি না, কিন্তু ধরেন আমি যখন ওনার তথ্যের অসংলগ্নতাগুলো ধরিয়ে দিয়েছি, সেগুলো মিডিয়াগুলো কাভার করছে না, কিন্তু একপাক্ষিকভাবে তার বক্তব্যকে ধরে নিউজ করে দিচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এরাও আসলে এই প্লটের সাথে জড়িত, যে আমাকে এক ধরনের কালিমালিপ্ত করা। আপনারা জানেন যে বিশেষ ঘটনার কারণে আমি কিছুদিন নিষ্ক্রিয় ছিলাম। আর ইন দ্য মিন টাইম আমাকে আসলে, যেটা বাস্তব বলতে গেলে, রাজনীতি থেকে মাইনাস করার একটা মানে সংঘবদ্ধ পরিকল্পনা আমি দেখতে পেয়েছি। সেইখানে ধরেন একটা মিথ্যা কতগুলো ঘটনা তৈরি করে, ট্র্যাপ তৈরি করে তারপর এই কাজটা করার চেষ্টা করা হয়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় তো সত্য মিথ্যার চেয়ে বেশি হচ্ছে, আপনি যেটা বললেন যে হাইপ, কোন ঘটনাকে কীভাবে হাজির করে তার উপর নির্ভর করে অনেক কিছু হয়। তো সেইখান থেকে কেউ চেষ্টা করেছে এবং প্রকাশ্যে তারা লিখেছে যে সারোয়ার তুষারকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে। এটা একদম প্রকাশ্য বক্তব্য, স্পেসিফিক কোয়ার্টার থেকে তৈরি করা হয়েছে। কিন্তু যেটা গত এক মাস আমি খেয়াল করেছি, আমি তো খুব আমার যেটা প্রতিভা বা স্কিল, একটা কথা বলতে পারা, এটা দিয়ে আমি গত এক বছর মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, তরুণদের আকাঙ্ক্ষার কথা বলার চেষ্টা করেছি, যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের তরুণরা কী চায়, কেন তারা রক্ত দিল। এই কথাগুলোর কারণে তরুণরা আমাকে পছন্দ করেছে, গ্রহণ করেছে এবং সব বয়সে মানুষ আমাকে গ্রহণ করেছে। তা আমার এই সাময়িক নিষ্ক্রিয়তার কারণে আমি, এমনকি আমাকে ইনবক্সে তারা কিন্তু বারবার বলেছে যে ভাই আপনি আবার আসেন, আপনি আবার আসেন। এই কথাটা প্রচুর মানুষ বলেছে, মানে কম না। আমার মতো এত ক্ষুদ্র মানুষের জন্য এই সমর্থনটা নেহাত সামান্য না, অনেক। এখনও তারা বলছে। তো আমি যেহেতু আবার কথাবার্তা বলা শুরু করেছি কিছু, তা যারা এটা নোটিস করছে তারা কিন্তু আবার খুব খুশি। এখনও আমি একটা টেলিভিশন থেকে কথা বলে আসলাম, সেখানেও কমেন্টে কিন্তু মানুষজন আমাকে স্বাগত জানাচ্ছে এবং মানুষ বলছে যে যদি কোনো ভুল ত্রুটি থাকেও, তবু কিন্তু আপনাকে আমাদের দরকার। মানে একটা জিনিস হলো, মানুষ একটা ভুল করে একটা ঘটনার মধ্যে পড়ে যায় পাকে চক্রে, আরেকটা হচ্ছে অপরাধ, দ্রুত আলাদা জিনিস। কিন্তু আমি দেখেছি যে আমাদের এখানে একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা, যে সোশ্যাল মিডিয়া বিশেষত, আমরা ন্যায় অন্যায়ের ক্ষেত্রে মানে সবসময় খেয়াল করি সে কি আমাদের লোক নাকি অন্যের লোক। যদি অন্যের লোক মনে হয়, অন্য একটা রাজনীতি করে, অন্য ধরনের বক্তব্য আমাদের বিরুদ্ধে, তখন তার ব্যাপারে সত্য মিথ্যা লাগে না, যে কোনো কিছু প্রচার মানে খুব অবলীলায় করতে থাকে মানুষ। আর সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদম এবং অন্যান্য যে ফাংশনালিটি, সেখানে থেকে সত্য মিথ্যা যাচাই করা খুব কঠিন, খুবই কঠিন। এখানে যেটা হয় সেটা হচ্ছে পক্ষ বিপক্ষের এক ধরনের অনলাইন মব তৈরি হয় এবং আপনাকে
এক ধরনের ধরাশায়ী করার একটা চেষ্টা থাকে। সেটা আমার সাথে ঘটেছে। এটা যে কোনো মানুষের জন্য খুবই আপনার মানসিক পীড়ার কারণ বা ডিপ্রেশনের কারণ। কিন্তু আমি সেটা মানুষের সমর্থনে, মিডিয়ার গুরুত্বপূর্ণ অংশের সমর্থনে বা আপনার যারা আমাকে ভালোবাসে তাদের সমর্থনে, এই সবার সমর্থনে আমি মনে করি যে আমি আবার নতুন করে আমাকে যে কথাগুলো আমি বলতাম, এই কথাগুলোর একটা চাহিদা আছে, এই কথাগুলোর একটা গুরুত্ব আছে। এবং আমি একদমই দেশের ইন্টারেস্টের জায়গা থেকে কতগুলো কথা বলেছি রাজনীতি নিয়ে, কোন দিকে বাংলাদেশকে যেতে হবে, এটার পক্ষে অনেক মানুষ, তো তাদের হয়ে আমাকে কথা বলতে হচ্ছে। পুরো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা পলিটিক্যালি মোটিভেটেড, মানে এটা আমাকে, যেটা আমি বললাম যে মাইনাস করার একটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে এই গত 1 বছর আমি খুবই কনসিস্টেন্টলি বাংলাদেশের রিফর্মের প্রশ্ন এবং রিফর্মটা কিভাবে হতে হবে, কিভাবে হলে এই রিফর্মটাকে আমরা টেকসই করতে পারবো, এই জিনিসগুলো আমি ধারাবাহিকভাবে বলে গেছি। আরও অনেকে বলেছে, আমি একা কৃতিত্ব তো নেওয়ার কিছু নাই, অনেকেই বলেছে, আমিও বলেছি আমার জায়গা থেকে যতটুকু সাধ্যে কুলায়। রাজনীতির মাঠে বলেছি, টকশোতে বলেছি, আপনাদের বিভিন্ন মিডিয়ার সাথে বলেছি। তো সেটা বলার কারণে এক ধরনের ওই বক্তব্যগুলো একটা জনগ্রাহ্যতা পেয়েছে। এবং এই বিষয়গুলো তো কঠিন, আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি, রিফর্মের প্রশ্নগুলো, এগুলো কিন্তু খুব সহজ না। কিন্তু যেভাবেই হোক আমি এটা মানুষ বুঝতে পারে এমন একটা ল্যাঙ্গুয়েজে বলতে পারার কারণে এটা খুব সহজেই মানুষ রিসিভ করেছে, মানুষ কথাগুলো বুঝতে পেরেছে। তো সেই কারণে হচ্ছে আপনার এখানে সবসময় যেমন এস্টাবলিশমেন্ট, পুরনো যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমরা কথা বলেছি, মানে তার আমরা সংস্কার চেয়েছি, এটাকে ধরে রাখার যেমন একটা সংঘবদ্ধ অ্যাটেম্প্ট আছে, তাদের কাছে পাওয়ার আছে, অর্থ আছে, সমস্ত কিছু আছে। আর আবার আমাদের শুধু জনগণের পক্ষে আমাদের মানে কথাটা নিয়েই আমরা আছি, জবানটা নিয়ে আমরা আছি, আমাদের আর অন্য কিছু নাই। তো এই জবানেরই আপনার একটা, আমি মনে করি যে একটা শক্তি আছে, মানুষের সমর্থনে একটা শক্তি আছে, যেটা ধরেন মানুষ, আমি দেখেছি যে মানুষ আমার বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো, এগুলো মানুষ গ্রহণ করে নাই। আবার যাদের ধরেন এটা বিশ্বাস করতে ভালো লেগেছে, খুব অল্প একটা স্পেসিফিক কোয়ার্টার, তারা এটা বিশ্বাস করেছে, তারা যে কোনো কিছুই বিশ্বাস করবে, এটা সত্য মিথ্যা হওয়া লাগবে না, ঠিক আছে। কিন্তু এমনিতে সাধারণ জনগণ, তারা তো সবাই এনসিপি করে না, একেবারেই সাধারণ জনগণ, রাজনীতি সচেতন কিন্তু কোনো দল করে না, এরা কিন্তু আমাকে ওভারহেলমিং সাপোর্ট দিয়েছে এবং বলেছে যে তারা পুরো ঘটনাটা তাদের কাছে পরিষ্কার যে কী ঘটেছে। ফলে এই 1 মাস আমি বলবো যে আমি এই যে গত প্রায় 2 মাসের মতো, এই 2 মাস যে আমি প্রায় একটু নিষ্ক্রিয় ছিলাম, এটার কারণে আমি বুঝতে পেরেছি যে আদৌ আমাকে মানুষ চায় কিনা। মানে আপনি অনেক কথা বলে গেলেন কিন্তু এটা কেউ পছন্দ করছে না, গ্রহণ করছে না, তাহলে তো কথা বলে লাভ নাই। কিন্তু আমি দেখেছি যে আমার এই কথাগুলোর একটা মানে চাহিদা আছে। এবং রিফর্মের প্রশ্নে তরুণদের মধ্যে যারা খুব কনসিস্টেন্টলি কথা বলেছে তাদের মধ্যে আমি একজন। তো সেই দিক থেকে আমি মনে করি যে মানুষ আমাকে গ্রহণ করেছে এবং আমাকে, এই যে মানুষ আমাকে ভরসা করছে, এমনকি বাংলাদেশের মানুষের এটা একটা বাংলাদেশের মানুষ ধরেন, আমি এটা বুঝলাম এই কদিনে যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, ধরেন অর্ডিন্যান্স, ধরেন আপনার কনস্টিটিউশনালিটি, এরকম অনেক শব্দ, অনেক জটিল কনসেপ্ট নিয়েও আমাকে কথা বলতে হয়েছে। তো সব মানুষ তো সব কিছু রাতারাতি বুঝে বসে আছে, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি দেখেছি তারা আমার রুহ বা আমার ইন্টেনশনটা পড়তে পারে, তো পড়তে পারার কারণে তারা আমাকে সমর্থন করে এবং সেখান থেকে তারা চায় যে আমি এই কথাগুলো যেন আরও বলি রিফর্মের প্রশ্নে। কারণ রিফর্মটাকে এখন যেভাবে আপনার এক ধরনের কোণঠাসা করে ফেলা হয়েছে, তো সেটা নিয়ে কথা বলার লোক খুব কম। এবং এইটাকে আবার আপনি দেখবেন যে আমরা তো আইন ব্যাকগ্রাউন্ডের না, আমরা আইনের ছাত্র না, কিন্তু আমরা রাজনৈতিক জায়গা থেকে আইন, সংবিধান কিংবা এই যে সংস্কার, এই ব্যাপারগুলোকে নিয়ে ডিল করি। তো এবং বাংলাদেশের হিস্ট্রিটার সাপেক্ষে, হিস্ট্রিটার সাথে তুলনা করে বর্তমান অবস্থাটাকে মানে তুলে ধরা, এই জিনিসটা কিন্তু একটা মানে জরুরি কাজ। যে মানে যখন আপনি ইতিহাসটা জানেন, তাহলে আপনি জানেন যে আপনার সাথে ভবিষ্যতে কী হতে যাচ্ছে বা অদূর ভবিষ্যতে কী হতে যাচ্ছে। ফলে আপনি ইতিহাস থেকে এক ধরনের মানে একটা এটাকে কি বলবো, যে একটা অ্যালার্ট পান, হ্যাঁ, একটা সতর্কতা গ্রহণ করতে পারেন। তো এই পুরো ব্যাপারটাতেই আমি যেটা এই মুহূর্তে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ এই জিনিসগুলোকে চাচ্ছে যে এই কথাগুলো মানুষের পক্ষে কেউ বলুক, সে কারণে তারা আমাকে গ্রহণ করেছে। নজিরবিহীনভাবে হেফাজতের উপরে জুলাই হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিচ্ছেন, যে এটা তারা করেছে কিনা আমরা তো জানি না, এই ধরনের প্রশ্ন করছেন আর কি। তো এই থেকে মনে হয় যে উনি একা, আমার কাছে এটা মনে হয় নাই, ওনাকে অনেকে মিলে আসলে এই বুদ্ধিগুলো, পরামর্শগুলো দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য খুব ভালো মনে হয় না। কারণ আপনি জানেন যে হেফাজতে ইসলামকে যদি আপনি এই হত্যাকাণ্ডের
এরকম আওয়ামী লীগের এরকম একটা যেটা জাতিসংঘেও দ্বারা স্বীকৃত একটা গণহত্যা বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আওয়ামী লীগ সংগঠিত করেছে, সেটা যদি আপনি বলেন যে মেটিকুলাসলি ডিজাইন বাই মানে হেফাজত, তখন তো হেফাজত চুপ করে বসে থাকবে না। চুপ করে বসে থাকার কোনো কারণ নাই। আওয়ামী লীগের দায় মুক্তি দেয়, আওয়ামী লীগ, আমি দেখলাম যে তার বক্তব্যটা আওয়ামী লীগাররা প্রচার করছে। এ থেকে বোঝা যায় তিনি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে পুরো জিনিসটা করেছেন, ঠিক আছে। এবং এখন শুনতে পাচ্ছি, আমি সত্য মিথ্যা জানি না, যে উনি দেশ থেকে চলে গেছেন, এটা আমি শুনেছি, এটা ভেরিফাই করতে হবে বা আপনারা করবেন, ঠিক আছে। এই সমস্ত কিছু একটা ডিজাইনের অংশ কিনা আমি জানি না। এবং তা আরও যেটা জরুরি সেটা হচ্ছে তার সাথে এটা এই পুরো প্লটটাতে আর কারা কারা জড়িত, কারা তাকে এটা করাচ্ছে, কেন করাচ্ছে, তারা কি দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে চায়। যেমন ধরেন আপনি এখন হেফাজত যখন এটার ব্যাপারে ন্যায্য প্রতিবাদটা করবে, যে আপনি একটা গণহত্যার, আওয়ামী লীগের সংগঠিত একটা গণহত্যার দায় আমাকে দিচ্ছেন, তো আমি তো ন্যায্য প্রতিবাদ করব। তো সেই প্রতিবাদকে আবার দেখানো যে মৌলবাদের উত্থান, এই সমস্ত, এটা কিন্তু একটা গেম। তো এইটা কেউ করতে চায় কি না, এটা খতিয়ে দেখার ব্যাপার আছে। ফলে আমি মনে করি যে উনি বুঝে হোক না বুঝে হোক, উনার উচিত যে এই জিনিসগুলো নিয়ে মানে মিথ্যাচার না করা এবং অশান্তি বা অস্থিতিশীলতা তৈরি না করা, ঠিক আছে। যেটা উনি করার চেষ্টা করছেন বা তাকে দিয়ে করানো হচ্ছে। সামান্য যে হাসপাতালে যে ব্যাপারটা, যে কোনো স্বাভাবিক মানুষ, আরেকটা মিথ্যাচার, তার ভয়ঙ্কর মিথ্যাচার। এবং দেখেন ওনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন, অমুক তমুকের ধারাটারা, এগুলো তো উনি জানেন না। এটা তো আমি শতভাগ নিশ্চিত উনি বিষয়ে কিছু জানেন না। তো তাকে কেউ বলে দিচ্ছে যে এটা আন্তর্জাতিক অমুক আইনের এই ধারা লঙ্ঘন করে ইত্যাদি। সেটা কি? সেটা হচ্ছে হাসপাতালে তাকে আপনি নিয়ে গেছেন, তা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ একটা ফর্ম পূরণ করে। আজকে আপনি যদি একটা রোড অ্যাক্সিডেন্টে কাউকে হাসপাতালে নিয়ে যান, তো হাসপাতালে আপনাকে ওইটার মানে কি বলবে রেসপন্সিবল ব্যক্তি হিসেবে আপনার নামটা লিখবে। আর ওই লোক যদি পরে দাবি করে সে আমার আত্মীয়, তাহলে তো হলো না। এখন নারীর ক্ষেত্রে ফর্মে কি লেখা থাকে? স্বামী/পিতা, এটা লেখা থাকে। তো যদি স্বামী অথবা পিতা আপনি হন, তাহলে ওখানে টিক দিবে তারা, এটাই নিয়ম, যে হয় স্বামী অথবা পিতা। তো ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে C/O, কেয়ার অফ, মানে আমি নিয়ে এসেছি, কেয়ার অফ, আমার প্রযত্নে নিয়ে এসেছেন। এইটাকে লাল কালি দিয়ে ঢেকে দিয়ে উনি দাবি করছেন আমি নাকি তাকে, মানে আমি কি পাগল যে আমি নিজেকে ওনার স্বামী দাবি করব? আমি নাকি নিজেকে ওনার স্বামী দাবি করেছি। এবং উনি বলছেন এটা আন্তর্জাতিক আইন, অমুক আইনটা, অমুক আইন অনুযায়ী এগুলো হচ্ছে অপরাধ। এই যে ওনাকে এরকম একটা খারাপ বুদ্ধি, এটা উনি একা করেন না, এটাকে ওনাকে বুদ্ধি দেওয়া হয়েছে। এই খারাপ বুদ্ধিটা যে ওনাকে কেউ দিল, দিয়ে আসলে তারা কি অর্জন করতে চেয়েছে আমি জানি না। আমার মতো মানুষ, আমি তো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাই বলতে চাই না, আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাকে আবার এটা এই মিথ্যাটা ডিবাঙ্ক করতে হয়েছে, ঠিক আছে। এই মিথ্যাটা, কারণ আপনার একটা মিথ্যা, জলজান্ত একটা মিথ্যা চোখের সামনে বলে ফেলেছে, এবং অনেক মানুষ কিন্তু এগুলো অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। আর যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ পায়, তাহলে বিশ্বাস করতে আরও ভালো লাগে, ঠিক আছে। তখন আমাকে হচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে আবার বলতে হয়েছে যে না, এটা তো কেয়ার অফ। তো এই যে স্পষ্ট দিবালোকের মতো মিথ্যাচার, এবং আবার আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়, এটা কিন্তু আইনত অপরাধ। এটা দিয়ে আবার উনি বলছেন যে আমি অপরাধ করেছি। এই জিনিসগুলো ওনার করাটা আমি বলি যে মনে করি যে এটা ঠিক না। যখন আমি সংস্কার কমিশনে যেতাম এবং সেখানে আমি দলের হয়ে রিপ্রেজেন্ট করতাম, এবং আমার সংস্কার কমিশনেরই অনেকে আমাকে পার্সোনালি বলেছে যে আমার পজিশন, আমার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল কমিশনে। আর শুধু তো এই যে যখন সব দলকে নিয়ে আলোচনা শুরু করেছে, তখন তো শুধু না, এর আগে যখন আমরা আলাদাভাবে কমিশনের সাথে বসেছি, তখন আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমাদের একটা খুব সুন্দর টিম ছিল, সেখানে অন্যান্যরা, যেমন জাভেদ রাসিনের কথা বলতে হবে, যে তারা মিলে, আমরা সবাই মিলে একটা সংস্কারের একটা রোডম্যাপকে দিকে নিয়ে যাচ্ছিলাম। তো সেখান থেকে হঠাৎ করে আমাকে এভাবে একটা বাধাগ্রস্ত করা, এটা তো অবশ্যই একটা লার্জার প্লটের অংশ বলে আমি মনে করি। এবং এটা অবশ্যই মানে আমাকে বিতর্কিত করার একটা উদ্দেশ্য, যেহেতু সামনে নির্বাচন আছে এবং আমি নির্বাচনে অংশ নিতে চাই। তো এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের কাছে একটা মানে জিনিস তুলে দেওয়া আর কি, যে এইটা ধরে তাকে হেনস্থা করার চেষ্টা করো। এবং যেভাবে সোশ্যাল মিডিয়া আমার বিরুদ্ধে মানে কিছু ক্যাম্পেইন হলো, এটা কিন্তু সাইবার ক্রাইম। হ্যাঁ, আমাকে দোষী বলা হচ্ছে, কিন্তু আসলে তারা নিজেরাই সাইবার ক্রাইম করেছে আমার বিরুদ্ধে। মানে ক্রমাগত টানা সত্য মিথ্যা মিলিয়ে একটা বক্তব্য প্রচার করা, প্রোপাগান্ডা তৈরি করা, ঠিক আছে। এবং সেটার উদ্দেশ্য আবার এনসিপিকে এর সাথে যেভাবে জড়ানো হয়েছে, তাতে বোঝা যায় যে এটা হলো আসলে মানে এনসিপিকে কালিমালিপ্ত করা, সেই সূত্রে আমাকে বিতর্কিত করা, আমার পজিশনটাকে নষ্ট করতে চাওয়া, এই সমস্ত উদ্দেশ্যে এগুলো ঘটেছে। মানে আমি তো পদ দেওয়ার, যেটা উনি মহানগরের বিভিন্ন কমিটিতে আসতে চেয়েছেন, পদের ব্যাপারটা আমি ডিল করি না। আমি ওনাকে পরিষ্কার বলেছি যে আমি পদের ব্যাপারগুলো দেখি না, কিন্তু উনি আমাকেই বারবার এটার জন্য চাপ দিয়েছেন। এমনকি সর্বশেষ আমাদের অফিসে 24 ঘন্টার আমাকে আলটিমেটাম দিয়েছেন, ঠিক আছে, এটা গত জুন মাসে। তো কিন্তু আমি তাকে বারবার একটা কথা বলেছি, দেখেন আপনাকে যদি নেয়ার হয়, তাহলে যারা কমিটিগুলো দিচ্ছে আপনি তাদের সাথে কথা বলেন। মহানগরের কমিটিগুলো যারা দিচ্ছে, আমি এর সাথে জড়িত না, ঠিক আছে, আমি এটা বলতে পারবো না।
তাদের যদি আপনাকে নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে আমি না বললেও নেবে, আর যদি নেওয়ার পরিকল্পনা না থাকে তাহলে আমি বললেও নেবে না, ঠিক আছে? কারণ আমার ফিল্ড কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? কিন্তু তার ব্যাপারে আমাদের পার্টির সবারই রিজার্ভেশন ছিল, তার অন্য অনেকগুলো কর্মকাণ্ডের কারণে তিনি আমাদের পাবলিক প্রোগ্রামগুলোতে ঢুকে পড়তেন খুবই মানে এই কৌশলটা উনি খুব ভালো পারতেন আর কি, যে কীভাবে ঢুকে পড়ে একদম ক্যামেরার সামনে চলে আসা, ঠিক আছে, কিংবা নিজে কিছু ক্যামেরা এরকম নিয়ে আসা, ঠিক আছে। কিন্তু আমাদের দলের সবারই তার ব্যাপারে অস্বস্তি ছিল শুরু থেকেই। পদত্যাগের প্রশ্নটাই, কোথা থেকে উনি পদত্যাগ করলেন? এটা তো উনি কোথাও থেকে পদই তো নাই, তো পদত্যাগ করলেন কোথা থেকে? এখন এইটা উনি বলছেন যে উনি আসা যাওয়া করেছেন, তো কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার তো পদ থাকতে হবে। একটা মিডিয়া লিখেছে যে কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কোথায় উনি কেন্দ্রীয় সদস্য? আমাদের 217 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, সেখানে তো প্রত্যেকের নাম পত্রপত্রিকা সমস্ত মিডিয়ার কাছে আছে। কোথাও কি তিনি ছিলেন? আর যদি থেকে থাকে আমাদের পক্ষে কি এটা গোপন করা সম্ভব? কিন্তু এই যে উনার এই কর্মকাণ্ডটাকে এক ধরনের সমর্থন করা, এটা মিডিয়াগুলো করেছে, অনেক কিছু মিডিয়া করেছে, এই কাজটা ঠিক হয় নাই। এই যে ধরেন এনসিপি নেত্রী, কি অর্থে তিনি এনসিপি নেত্রী, তার পদটা কি? তা আমি পরে একজন আমাকে মজা করে বললো যে এই যে পদত্যাগ করছে উনি কোন পদ থেকে পদত্যাগ করছে, তো উনিই বলছেন যে এনসিপি নেত্রী পদ থেকে পদত্যাগ করেছে। মানে আর তো কোনো পদের কথা কেউ বলতে পারছে না, আপনি আমাকে বলেন যে অমুক পদে ছিল। তো কেউ কোনো মিডিয়া, আপনাদের মিডিয়াও আমি দেখলাম যে লিখেছে যে কি পদ নেই তো পদত্যাগ করলেন। এইটা হলো রাইট ফ্রেমিং, যে পদ নাই কিন্তু উনি পদত্যাগ করছেন। কিন্তু কিছু মিডিয়া, বিশেষত আমি এখানে নাম ধরেই বলা উচিত, কালের কণ্ঠ খুবই ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে এই সমস্ত ক্ষেত্রে। মানে কালের কণ্ঠ তো আমাকে চেনে না, ব্যাপারটা এরকম না, আমি তাদের যোগাযোগের বাইরে না। এই বিষয়গুলোতে তারা আমার সাথে দুনিয়ার সমস্ত বিষয়ে তারা কথা বলেছে সবসময়, কিন্তু এই বিষয়ে কথা তারা কখনোই বলে নাই। কিন্তু তারা ওনার সত্য মিথ্যা মিশ্রিত কোনো একটা বক্তব্য পেলেই সেটা নিয়ে ফটোকার্ড বানিয়ে এক ধরনের আমার বিরুদ্ধে প্রচারণাটাকে তারা উস্কে দিয়েছে, ঠিক আছে? এটা খুব গর্হিত কাজ তারা করেছে আর কি, যে মিডিয়াগুলো এই কাজগুলো করেছে। তাদের একটা রাজনীতি আছে, সেটা হলো এনসিপির বিরুদ্ধে এনসিপিকে কালিমালিপ্ত করতে হবে। কারণ এর আগে আমরা দেখেছি যে তারা অন্যের সরবরাহ করা, এজেন্সি সরবরাহ করা চোথা, এটাকে নিউজ আকারে চেপে দিয়েছে। পরবর্তীতে ফ্যাক্ট চেকাররা দেখিয়েছেন যে এগুলো আসলে পুরোটাই হচ্ছে সরবরাহ করা। তো তারা ওই এনসিপির বিরুদ্ধে কিছু একটা পেলে আর সাংবাদিকতার যে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে এটা তারা মেনটেন করেন নাই। নানাভাবে তো আমাদেরকে মানে বিতর্কিত করার চেষ্টা চলমান। এটা শুধু আমাকে দিয়ে শুরু হয় নাই, আমাকে দিয়ে শেষও হবে না, ঠিক আছে? আমাদের কয়েকজন নেতা কক্সবাজারে গেলেন, তাদের একটা কি বলবো, সাংগঠনিক ইয়ের বাইরের একটা নিজস্ব একটা ট্যুর, ব্যক্তিগত একটা সফর। সেখানে তাদের প্রত্যেকটা স্টেপ যেভাবে মনিটর করা হলো, যেভাবে তাদের প্রত্যেকটা স্টেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলো, এবং এগুলো তো কারা করেছে আমরা জানি। এয়ারপোর্টের ভিতরে তাদের সিসিটিভি ফুটেজ, এগুলো সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, ঠিক আছে, বা কোনো সংবাদ মাধ্যমের কাছে চলে আসছে। এগুলো তো খুব নিরীহ ব্যাপার না। ফলে এটা তাদের নানাভাবে আরও চেষ্টা করা হবে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে যদি মানুষের পক্ষে রাজনীতি আমরা করি, মানুষ এই জিনিসগুলো বুঝতে পারে। এগুলো তো আওয়ামী লীগ আমলেও হয়েছে, কম হয় নাই। বিরোধী রাজনৈতিক দলগুলোকে কিভাবে তারা ভিলিফাই করার চেষ্টা করেছে, এটা এখনও চলমান আছে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের যেমন সতর্ক থাকতে হবে অনেক বেশি, স্বাভাবিকের তুলনায় বেশি, কারণ আমরা একটা অনেক হস্টাইল পরিবেশের মধ্যে আছি। এর পাশাপাশি হচ্ছে আপনার জনগণও এই বিষয়ের ব্যাপারে আমার কাছে সচেতন মনে হয়, যে যারা যদি মানুষ দেখে যে আপনি মানুষের পক্ষে রাজনীতি করছেন, মানুষের পক্ষে কথা বলছেন, তখন মানুষ এই প্রোপাগান্ডাগুলোকে গ্রহণ করে না।